শুধুমাত্র বুদ্ধির জোরেও একটা ছোট্ট চড়ুই পাখি একটা বিশাল বড় হাতিকে নাস্তানাবুদ করে দিতে পারে। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে যুদ্ধের ময়দানে টিকে থাকতে গেলে বিশাল বড় দেশের দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রযুক্তি, বুদ্ধি, প্রস্তুতি, কৌশল আর বেঁচে থাকার ইচ্ছা। সময়টা 1948। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটা নতুন দেশ, যে দেশটা আজ সারা বিশ্বের মূল্যবৃদ্ধির জন্য একটা বড় কারণ হতে চলেছে। এই দেশটার চারিদিকে শত্রু। ইভেন জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 5টা আরব দেশ একসাথে এই দেশটার বিরুদ্ধে যুদ্ধ করে। সবাই ভেবেছিল হয়তো এই দেশটা কয়েকদিনের মধ্যেই ইতিহাস হয়ে যাবে, কিন্তু আজ 75 বছর পার হয়ে গেলেও সেই দেশটা শুধুমাত্র টিকে নেই, বরং মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর এই দেশটার নাম হল ইসরায়েল, ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল কান্ট্রি ইন দ্য প্ল্যানেট। এবার আজ কেন এই প্রসঙ্গ তুললাম, চলুন এবার সেই কথাটা বলি। বিগত কয়েক বছরে গাজার যুদ্ধ, হামাসের উপর হামলা আর বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ, এই সমস্ত কিছু নিয়ে মিডল ইস্টে আবারও যুদ্ধের আগুন লেগেছে। বড় বড় জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করেন যদি এখানে আজ কোনো ফুল স্কেল রিজিওনাল ওয়ার শুরু হয়, তাহলে ইসরায়েলের আশেপাশে থাকা প্রত্যেকটা দেশ তাদের উপর অ্যাটাক করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলকে কি যুদ্ধে হারানো সত্যি সম্ভব? মাত্র 90 লক্ষের একটা ছোট্ট দেশ, চারপাশে সবাই শত্রু, তেল নেই, বিশাল কোনো এরিয়া নেই, প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, ইভেন জলও নেই। কিন্তু তারপরেও এই দেশটা বারবার যুদ্ধে জিতে যায়। প্রশ্ন হচ্ছে, কেন এই দেশটাকে যুদ্ধে হারানো এতটা কঠিন? এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকা। আপনারা হয়তো নোটিশ করলে দেখতে পাবেন, যখনই কোনো দেশ ইসরায়েলের উপর হামলা করে, আলটিমেটলি সেই দেশটা আমেরিকার শত্রু হয়ে যায়। আজকে যে ইরান যুদ্ধ চলছে, এই যুদ্ধে কিন্তু আমেরিকা যথেষ্ট ব্যাকফুটে রয়েছে। ইভেন আমেরিকার যে ইন্টারনাল পলিটিক্স, সেখানেও ডোনাল্ড ট্রাম্পকে অনেক প্রেশার ফেস করতে হচ্ছে। কিন্তু তারপরেও আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের জন্য এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক, এর কারণ কি? তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের এই ভিডিওটায় আমরা ইসরায়েলের পক্ষ থেকে ডিসকাস করে দেখব যে ইসরায়েল দেশটাকে যুদ্ধে হারানো কেন এতটা কঠিন। এরকম ধরনের ডিসকাশন আমরা ইরানকে নিয়েও করেছি, যেমন ইরানকে যুদ্ধে হারানো কেন অসম্ভব, আমেরিকাকে নিয়ে করেছি। তো আজকের আমরা আলোচনা করব ইসরায়েলকে নিয়ে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং শুরুতেই বলে দিচ্ছি বারবার করে যে এই ভিডিওটা কিন্তু আমি ইসরায়েলের পার্সপেক্টিভ থেকে বানাচ্ছি। তো আপনি এখানে কিন্তু বেশ কিছু প্রো ইসরায়েলি ন্যারেটিভ দেখতে পাবেন, ঠিক যেমনটা ইরানের ভিডিওতে প্রো ইরানিয়ান ন্যারেটিভ ছিল। তো চলুন শুরু করা যাক। ইসরায়েলের পাওয়ারের রহস্যটা বুঝতে গেলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই দেশটার জিওগ্রাফিকে। ওয়ার্ল্ড ম্যাপে ইসরায়েলকে দেখতে একটা সরু ফিতের মতো লাগে। উত্তর দিকে লেবানন, পূর্বে জর্ডান, দক্ষিণে মিশর, আর চারপাশে এমন সব অঞ্চল রয়েছে যাদের সাথে বহু দশক ধরে এদের ঝামেলা চলছে। ইসরায়েল দেশটা যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু এর আকার খুবই ছোট ছিল। এরপর বিভিন্ন ছলে বলে কৌশলে তারা দেশের পরিধি আজকের অবস্থায় নিয়ে এসেছে। ইসরায়েলের সবচেয়ে সরু অংশ মাত্র 15 কিলোমিটার চওড়া, মানে যুদ্ধের সময় শত্রু বাহিনী কয়েক ঘন্টার মধ্যেই এই দেশটাকে দুভাগ করে দিতে পারে। শুনলে মনে হতে পারে যে এটা ইসরায়েলের জন্য একটা ভয়ানক লেভেলের উইকনেস, কিন্তু এখানেই ইসরায়েলের প্রথমে স্ট্র্যাটেজিক ম্যাজিক লুকিয়ে রয়েছে। যেহেতু দেশটা ছোট, তাই এখানে ফাস্ট মোবিলাইজেশনের সুবিধা পাওয়া যায়। যেখানে একটা বড় দেশকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সৈন্য পাঠাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ লেগে যায়, সেখানে ইসরায়েলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সৈন্য আসতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। আর এই কারণেই ইসরায়েলের পুরো সামরিক নীতি তৈরি হয়েছে স্পিড ওভার সাইজ ধারণার উপরে। 1967 সালে যে 6 ডে ওয়ার হয়েছিল, সে সময় এই জিওগ্রাফিক সুবিধার জন্যই গোটা মধ্যপ্রাচ্যকে ইসরায়েল শক করে দিয়েছিল। মাত্র 6 দিনের মধ্যে ইসরায়েলি সৈন্য সিরিয়া, মিশর, জর্ডান এদের যৌথ বাহিনীকে ধরাশায়ী করে দিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েল একটা জিনিস বুঝে গিয়েছিল যে এই যুদ্ধ যদি বেশি দিন কন্টিনিউ হয়, তাহলে তারা এই যুদ্ধে টিকতে পারবে না। তাই তাদের যুদ্ধনীতি ছিল একদম সিম্পল, যুদ্ধ শুরু হলে তাড়াতাড়ি শেষ করতে হবে, শত্রু সেনাকে কিছুতেই দেশের মাটিতে ঢুকতে দেওয়া যাবে না, আর লাস্টলি যুদ্ধ করতে হবে শত্রুর ভূখণ্ডে ঢুকে, যাতে তাদের মনোবল ভেঙে দেওয়া যায়। আর এই ডক্ট্রিন আজও কিন্তু ইসরায়েল মেনে চলছে। ইভেন এই কারণেই আজও কিন্তু ইসরায়েল
সরাসরি ইরানে তাদের কোনো সৈন্য পাঠায় না। তারা চেষ্টা করে মিসাইল, ড্রোন বা স্পাইয়ের মাধ্যমে ইরানকে প্রতিহত করতে। ইভেন তাদের যে ইমিডিয়েট নেইবার মানে প্রতিবেশী দেশগুলো রয়েছে, জর্ডান, মিশর, এদের সাথেও ইসরায়েল খুব ভালো সম্পর্ক তৈরি করেছে, যাতে তারা নিজেদের বর্ডারকে সেফ রাখতে পারে। তবে শুধুমাত্র কিন্তু জিওগ্রাফি দিয়ে যুদ্ধ জেতা যায় না। ইসরায়েলের চারপাশে যে দেশগুলো রয়েছে তাদের আয়তন, জনসংখ্যা, রিসোর্সেস সবকিছুই ইসরায়েলের তুলনায় বহুগুণ বেশি। ইভেন আজকের দিনে যে ইরান যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমেরিকা ভীষণই পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমেরিকার সৈন্যদের যে মনোবল সেটা কিন্তু ইরানিয়ানদের থেকে অনেকটা কম। এর একটা প্রধান কারণ হচ্ছে ইরানের যে সৈন্যরা লড়াই করছে তারা লড়ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সিমিলার কন্ডিশন কিন্তু আমরা ইসরায়েলের ক্ষেত্রেও দেখতে পাই। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে প্রত্যেকটা যুদ্ধই তাদের কাছে অস্তিত্বের লড়াই। 1948 সালে ইংরেজরা যখন ইসরায়েল তৈরি করে ইসরায়েল ছেড়ে চলে যায়, তারপরেই 14ই মে ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ন স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু স্বাধীনতা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক এবং লেবানন একসাথে ইসরায়েলে অ্যাটাক করেছিল। তারা ভেবেছিলেন যে ইসরায়েল একটা সদ্য জন্ম নেওয়া দেশ, এত ছোট একটা দেশকে তারা খুব সহজেই পরাস্ত করতে পারবেন, কারণ ইসরায়েলের কাছে সেই মুহূর্তে কোনো শক্তিশালী সেনাবাহিনী বা অস্ত্রশস্ত্র ছিল না। কিন্তু এই যুদ্ধের পরিণতি হয়েছিল ঠিক উল্টোটা। ইসরায়েল শুধুমাত্র টিকে যায়নি, বরং যুদ্ধের শেষে ইউনাইটেড নেশন তাদের যে এলাকা ধার্য করে দিয়েছিল তার থেকে বেশি পরিমাণ এলাকা তারা দখল করে নিয়েছিল। ওই মুহূর্ত থেকেই ইসরায়েলের কাছে যুদ্ধ মানে শুধুমাত্র মাটির লড়াই নয়, এটা তাদের কাছে পরিচয়ের প্রশ্ন। আর এই এক্সিস্টেন্সিয়াল থ্রেট মেন্টালিটি আজও ইসরায়েলের প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। এরপর আসে 1967 সালের 6 ডে ওয়ার। হঠাৎই মিশর তাদের সিনাই প্রভিন্সে সৈন্যবাহিনী মোতায়েন করে। জাতিসংঘ তাদের শান্তিরক্ষা বাহিনী সরিয়ে নেয়। তিরান প্রণালী, যেটা ইসরায়েলের জন্য লাইফলাইন ট্রেড রুট ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েল বুঝতে পেরে যায় যে যুদ্ধ অনিবার্য, তাই তারা আর কোনো রকম অপেক্ষা করে না। 5ই জুন 1967 ইসরায়েল অপারেশন ফোকাস নামে ইতিহাসের সবথেকে সাকসেসফুল প্রিএমটিভ এয়ার স্ট্রাইক করে, যেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মিশরের প্রায় পুরো বিমান বাহিনীকে তারা ধ্বংস করে দেয়। এরপর মাত্র 6 দিনের মধ্যে সিনাই প্রভিন্স, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস সবকিছু ইসরায়েলের কন্ট্রোলে চলে আসে। ইসরায়েলের এই অ্যাগ্রেশন দেখে সেদিন গোটা পৃথিবী হতবাক হয়ে গিয়েছিল। এরপর আবার 1973 সালে শুরু হয় ইয়ম কিপুর যুদ্ধ। এই সময় ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র দিনে হঠাৎ করেই মিশর এবং সিরিয়া একসাথে আক্রমণ করে। প্রথম কয়েকদিনে ইসরায়েল এখানে ভয়ঙ্করভাবে মার খাচ্ছিল, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তারা যুদ্ধের পরিস্থিতি পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তারা আবারও যুদ্ধের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। এই 3টে যুদ্ধ ইসরায়েলকে একটা জিনিস শিখিয়েছিল, তাদের কাছে দ্বিতীয় সুযোগ বলে কোনো অপশন নেই। হয় জিতবে আর নইলে তারা দেশ হারিয়ে ফেলবে। আর এখান থেকে তৈরি হয় ইসরায়েলের সবথেকে শক্তিশালী হাতিয়ার, তাদের সমাজ ব্যবস্থা। পৃথিবীর বেশিরভাগ দেশেই সেনাবাহিনীকে একটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়, কিন্তু ইসরায়েলের পুরো সমাজটাকেই তারা একটা রিজার্ভ আর্মির মতো ব্যবহার করে। 18 বছর পার হলেই প্রত্যেক ইসরায়েলি নাগরিককে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হয়। ছেলেদের জন্য 32 মাস এবং মেয়েদের জন্য 24 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক। মানে ভেবে দেখুন, একটা দেশের পুরো তরুণ প্রজন্ম মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। এর মানে কি জানেন? যখন একটা অন্য কোনো দেশে যুদ্ধ হয়, সেই দেশগুলোতে মোবিলাইজেশন করতে কয়েক সপ্তাহ লেগে যায়, কিন্তু সেখানে যুদ্ধ শুরু হলে ইসরায়েল কয়েক ঘন্টার মধ্যেই তাদের লক্ষ লক্ষ রিজার্ভ সৈন্যকে যুদ্ধে মোতায়েন করতে পারবে। আর এই মডেলটাই ইসরায়েলের একটা বিশাল বড় পাওয়ার হাউস। আরও একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সেনাবাহিনী কিন্তু ইসরায়েলের জন্য একটা ইনোভেশন হাব। অনেক বিখ্যাত টেক কোম্পানির ফাউন্ডাররা আগে ইসরায়েলি ইন্টেলিজেন্স ইউনিটে কাজ করেছেন, কারণ সেনাবাহিনীতেই তারা সাইবার সিকিউরিটি, এআই, সার্ভিলেন্স টেকনোলজি এগুলো শিখেছেন। মানে এখানকার মিলিটারি এবং টেকনোলজি একে অপরের সাথে ডিপলি কানেক্টেড। আর এখান থেকেই তৈরি হয়েছে ইসরায়েলের পরবর্তী সুপার পাওয়ার, ইন্টেলিজেন্স ডমিনেন্স। আধুনিক যুদ্ধ কিন্তু শুধুমাত্র মিসাইল বা ট্যাঙ্ক দিয়ে হয় না, যুদ্ধ জেতা হয় ডেটা দিয়ে। আর এই জায়গাতেই ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়দের মধ্যে একটা সময় যুদ্ধ মানে ছিল বড় সেনাবাহিনী, বিশাল বিশাল ট্যাঙ্ক, প্রচুর পরিমাণে রসদ। কিন্তু আজকের দিনে এমনও দেখা যায় যে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই সেই যুদ্ধের রেজাল্ট
ঠিক হয়ে যায়, কারণ এখন যুদ্ধে যেতে হয় ইনফরমেশন সুপেরিয়রিটি দিয়ে। আর এই জায়গাতেই ইসরায়েলের সব থেকে ভয়ঙ্কর শক্তিটা লুকিয়ে রয়েছে, তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। বিশ্বের এমন খুব কম দেশ রয়েছে যাদের গোয়েন্দা সংস্থার নাম শুনলে শত্রুরা সতর্ক হয়ে যায়। ইসরায়েলের ক্ষেত্রে সেই নামটা হলো মোসাদ। মোসাদ শুধুমাত্র কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নয়, এটা মূলত ইসরায়েলের মেরুদণ্ড। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় ইসরায়েলের নিরাপত্তার জন্য সিক্রেট অপারেশন চালানোর ক্ষমতা রাখে এই মোসাদ। মোসাদের এই নেটওয়ার্ক এবং তাদের ডেটা কালেকশনের যে পদ্ধতি কতটা স্ট্রং, এটা আপনারা এর মাধ্যমে বুঝতে পারবেন যে রিসেন্টলি যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করা হয়েছে, এর জন্য ইসরায়েলি গুপ্তচররা ব্যবহার করেছিল ইরানের ট্রাফিক সিগন্যাল এবং ক্যামেরাকে। ইসরায়েল তাদের টোটাল সিকিউরিটি সিস্টেমকে মোট 3টে ভাগে ভাগ করেছে। মোসাদ, যেটা ফরেন ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা হয়, শিনবেট, যেটা ইন্টারনাল সিকিউরিটির জন্য, এবং 3 নম্বর হলো আমান, যেটা মিলিটারি ইন্টেলিজেন্স। এই 3টে সংস্থাই একসাথে কাজ করে এবং এটাকে বলা হয় একটা ইন্টেলিজেন্স ওয়েব, যেটা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। ইসরায়েলের সামরিক নীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হল নো দ্য ওয়ার বিফোর ইট বিগিনস, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর পরিকল্পনার ব্যাপারে জেনে নেওয়া। ইতিহাস এমন বহুবার দেখা গেছে যে ইসরায়েল তাদের শত্রুর আক্রমণ শুরু হওয়ার আগেই তাদের প্ল্যান ভেস্তে দিয়েছে, আর এখানে তাদের হেল্প করে হিউম্যান ইন্টেলিজেন্স বা গ্রাউন্ড নেটওয়ার্ক। ইভেন আজকের দিন এটাও মনে করা হয় ইরানের টপ লেভেল অফিসিয়ালদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ইসরায়েলি গুপ্তচর কাজ করছে। আর এই ইন্টেলিজেন্স সুপেরিয়রিটি ইসরায়েলকে একটা বিশাল অ্যাডভান্টেজ দেয়। তবে শুধুমাত্র কিন্তু ইন্টেলিজেন্স একটা দেশকে যুদ্ধে জেতাতে পারে না। ইন্টেলিজেন্সের পাশাপাশি একটা দেশের কিন্তু টেকনোলজিও ভীষণই উন্নত হতে হয়। ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশন। একটা ছোট দেশ হয়েও পৃথিবীর অন্যতম বড় টেক ইনোভেশন হাব ইসরায়েল। আর এই প্রযুক্তির সবচেয়ে বড় প্রয়োগ দেখা যায় তাদের ডিফেন্স সিস্টেমে। আজকের দিনে ইরান থেকে ইসরায়েলের দিকে হাজার হাজার মিসাইল এবং ড্রোন ছোড়া হচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল দাবি করছে তাদের মাত্র 15 থেকে 20 জন সিভিলিয়ানই মারা গেছে, কারণ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম মাঝ আকাশেই ইরানের বহু ড্রোন এবং রকেটকে আটকে দেয়। বলা হয় এই সিস্টেমের সাকসেস রেট 90%। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাতে আয়রন ডোম ছাড়াও মিডিয়াম রেঞ্জ মিসাইল অ্যাটাকের জন্য ডেভিড স্লিং সিস্টেম, ব্যালিস্টিক মিসাইলের জন্য অ্যারো সিস্টেম রয়েছে। এছাড়াও রয়েছে আমেরিকান থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম। মানে ইসরায়েল তাদের আকাশপথকে কয়েকটা স্তরে ঢালের মতো করে ঢেকে দিয়েছে। আর এটা শুধুমাত্র ডিফেন্স নয়, এটা একটা বিশাল বড় সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও। কারণ শত্রুরা জানে যে তারা যত বড়ই হামলা করুক না কেন, তাদের হামলার একটা বড় অংশ ব্যর্থ হয়ে যাবে। এবার আসা যাক একটা নেক্সট ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো সাইবার ওয়ারফেয়ার। আজকের দিনে ইলেকট্রিক গ্রিড, ব্যাংকিং সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক সব কিছু ডিজিটাল, আর ইসরায়েল সাইবার সিকিউরিটিতে বিশ্বের অন্যতম। আমি কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ইসরায়েল ঠিক কিভাবে একটা ছোট্ট কম্পিউটার ফাইলের মাধ্যমে ইরানের মরুভূমির প্রায় কয়েকশো ফুট নিচে থাকা একটা নিউক্লিয়ার সেন্টারকে পুরোপুরিভাবে অকার্যকরী করে দিয়েছিল, যার ফলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কয়েক দশক পিছিয়ে যায়। আবার ধরুন রিসেন্টলি আয়াতুল্লাহ আলী খামেনেইকে যে হত্যা করা হয়েছে, তার জন্য ইসরায়েল ব্যবহার করেছিল হ্যাকিং সিস্টেম, যেখানে তারা ইরানের ট্রাফিক সিগন্যালে ঢুকে পড়েছিল। সেখানকার ক্যামেরাগুলোর মাধ্যমে তারা দেখতে পেত কোন গাড়ি কোথায় কখন যাচ্ছে, কখন আসছে। ইভেন তারা রিসেন্টলি যে পেজার হামলা করেছিল, তার মাধ্যমে প্রায় 1000-এরও বেশি হিজবুল্লাহর মেম্বারকে হত্যা করেছিল। ফলে সাইবার ওয়ারফেয়ারে ইসরায়েল বহু দশক এগিয়ে রয়েছে। তবে এই জিনিসগুলো ছাড়াও যুদ্ধে টিকে থাকতে গেলে আরও একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে অ্যালাই, অর্থাৎ একটা শক্তিশালী বন্ধু যে আপনাকে যুদ্ধে সবসময় আপনার পাশে এসে দাঁড়াবে। আর এই দেশটা হচ্ছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি শুধুমাত্র ইসরায়েলের অ্যালাই, নাকি ইনডাইরেক্টলি ইসরায়েলই আমেরিকাকে কন্ট্রোল করে? এই প্রশ্নটা কিন্তু নতুন নয়, কারণ গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা ছোট বা বড় ইস্যুতে আমেরিকা ইসরায়েলকে ব্লাইন্ডলি সাপোর্ট করে। আর এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। প্রথমত পলিটিক্যাল লবিং পাওয়ার। আমেরিকার রাজনীতি মূলত লবিং সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্রুপ, ফরেন পলিসি ইন্টারেস্ট গ্রুপ সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আর বলা হয় আমেরিকার ভেতরে ইসরায়েলের লবিং গ্রুপ সব থেকে পাওয়ারফুল। যেমন ইসরায়েলি লবিং অর্গানাইজেশন AIPAC, যার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, তারা বহু বছর ধরে
আমেরিকার কংগ্রেসে শক্তিশালী ডমিনেন্স তৈরি করেছে। এরা কিন্তু সরাসরি আমেরিকার আইন তৈরি করে না, কিন্তু এরা এমন লোকদের সাপোর্ট করে যারা সরাসরি ইসরায়েলের ইন্টারেস্টকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। এবং আপনারা দেখতে পাবেন যে ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন আসুক, মানে রিপাবলিকান হোক বা ডেমোক্রেট, প্রত্যেকেই কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্স। আমেরিকার একটা বড় ভোটার বেস ধর্মীয় এবং ঐতিহাসিক কারণে ইসরায়েলকে সাপোর্ট করে। ফলে এখানে যখনই কোনো ভোট হয়, প্রত্যেকটা দলই নিজেদেরকে প্রো ইসরায়েলি হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। এছাড়াও ছোটবেলা থেকে এখানকার কালচারে প্রো ইসরায়েলি ন্যারেটিভ পুশ করা হয়। এছাড়াও আজকের দিনে আমেরিকার বড় বড় ফিল্ম ডিরেক্টর, প্রোডাকশন হাউস, ইউনিভার্সিটি, বড় টেকনিক্যাল কোম্পানিগুলো যেমন ধরুন ফেসবুক, চ্যাটজিপিটির মালিক স্যাম অল্টম্যান, এরা প্রত্যেকেই কিন্তু জিউস এবং তারা চেষ্টা করে সবসময় ইসরায়েলি ন্যারেটিভকে বেশি পুশ করতে। আমেরিকার ইসরায়েলকে সাপোর্ট করার আরও একটা বড় কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ। আমেরিকা বরাবরই চায় ইসরায়েল এই রিজনের মধ্যে সব থেকে পাওয়ারফুল হয়ে থাকুক। সেক্ষেত্রে মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিকে আমেরিকা কন্ট্রোল করতে পারবে। কিন্তু যদি এই পাওয়ার ডাইনামিক্স কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন আজকের দিনে যদি ইরানের কাছে নিউক্লিয়ার হাতিয়ার চলে আসে, তাহলে কিন্তু ইসরায়েলকে ইরানের সাথে এই পাওয়ার ভাগ করে নিতে হবে, যেটা আমেরিকা কখনোই হতে দিতে চায় না। ফলে আমেরিকা সর্বস্বভাবে চেষ্টা করে ইসরায়েলকে সাপোর্ট করার। আর সব শেষে রয়েছে ইসরায়েলের কাছে সব থেকে রহস্যময় শক্তিটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। স্বাধীনতার এত বছর পরেও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার বম রয়েছে, কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 100রও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। আর এই পারমাণবিক অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে একটা ফুল স্কেল ইনভেশনের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয়। তবে সবশেষে কিন্তু একটা কথা বলতেই হবে, এই যে আজকের দিনে আমরা বলছি যে ইসরায়েলকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব, এটা কিন্তু চিরন্তন সত্য নয়। কারণ যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে নির্ধারিত হয় না। রাজনীতি বদলায়, অ্যালায়েন্সও বদলায়, প্রযুক্তি বদলায়, মানুষের মনোভাব বদলায়। ইতিহাস আমরা বারবার দেখেছি, ভিয়েতনামে আমেরিকা, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন, এরা হেরে গেছে। কারণ যুদ্ধের বাস্তবতা সবসময় কিন্তু এই কাগজের হিসাব মানে না। আজ মিডল ইস্টের যদি বড় কোনো যুদ্ধ বাধে, তাহলে তার ভবিষ্যৎ কি হবে, কে জিতবে, কতদিন এই যুদ্ধ চলবে, বিশ্ব রাজনীতি কী পরিস্থিতিতে থাকবে, এগুলো কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ যুদ্ধটা শুরু মানুষের হাতে হলেও সেই যুদ্ধ কিভাবে শেষ হবে সেটা কিন্তু সময় নিজে ঠিক করে। তো কেমন লাগলো আজকের এই টপিকটা? আপনি যদি জানতে চান যে ইরানকে কেন যুদ্ধে হারানো অসম্ভব, তাহলে এই ভিডিওটা দেখুন। এরকম আর কোন কোন দেশ নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।